নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের বাজারে নিফটি বা সেন্সেক্স হালকা পতন বা প্রায় ফ্ল্যাট হয়ে বন্ধ হলেও বিনিয়োগকারী বা ট্রেডার্স তারা যে খুব একটা চিন্তিত সেটা কিন্তু নয়। কেন বলুন তো? তার কারণ জ্বালানি তেলের দাম। জ্বালানি তেলের দাম বলতে আমরা দুটো যে মেজর ইন্ডাইসেসের কথা বলি, অর্থাৎ ক্রুড অয়েল ইন্ডাইসেস। তার মধ্যে একটি হচ্ছে ক্রুড অয়েল, যেটা আজকে 4% পতন নিয়ে ট্রেড করছিল। ব্রেন্ট ক্রুডের দাম প্রায় 3% পতন নিয়ে সেই ইন্ডাইস ট্রেড করছিল। এবং মজার ব্যাপার হচ্ছে যে ক্রুড অয়েল সেটা $90 প্রতি ব্যারেলের কাছাকাছি নেমে এসেছে। ব্রেন্ট ক্রুড প্রায় $96 প্রতি ব্যারেলের কাছাকাছি নেমে ট্রেড করছে। একটা জিনিস খেয়াল করে দেখুন যে ক্রুড অয়েলের দাম বিগত কয়েকদিন ধরে লাগাতার দুর্বলতা দেখিয়ে চলেছে। যে ব্রেন্ট ক্রুড একসময় $120 প্রতি ব্যারেলের কাছে চলে গিয়েছিল, সেটা আজকে $96 প্রতি ব্যারেলে ট্রেড করছে। তার মানে ডেফিনেটলি কিছু না কিছু তো ঘটছে, কোনো না কোনো খবর অবশ্যই রয়েছে। একই কথা খাটে ক্রুড অয়েলের ক্ষেত্রেও, যে ক্রুড অয়েল যেটা প্রায় $110 প্রতি ব্যারেলের কাছাকাছি পৌঁছে গেছিল, সেটাও নেমে এসেছে $90 প্রতি ব্যারেল। অর্থাৎ ভারতবর্ষ যে দামে স্বস্তি পায়, অর্থাৎ $95 থেকে $90 প্রতি ব্যারেলে, তার কাছাকাছি পৌঁছে গিয়েছে ক্রুড অয়েল। এটা ভারতবর্ষের অর্থনীতির জন্য খারাপ সংবাদ নাকি ভালো সংবাদ? উত্তর হচ্ছে, এইভাবে যদি ক্রুড অয়েলের দাম বা ব্রেন্ট ক্রুডের দাম ধীরে 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 কমতে থাকে এবং মোটামুটি $80 থেকে $85 প্রতি ব্যারেলের মাঝখানে যদি ট্রেড করে, তার থেকে ভালো কিন্তু ভারতীয় অর্থনীতির জন্য আর কিছুই হতে পারে না। যখনই ক্রুড অয়েলের দাম $80 থেকে $85 প্রতি ব্যারেলের চলে আসবে, খুব স্বাভাবিকভাবে যে ইম্পোর্টেড ইনফ্লেশনের কথা আমরা বারবার বলছি, তার ভয় অনেক অংশে কমে যাবে। ক্রুড অয়েলের দাম এমনিতেই কমলে আমাদের ডলার আউটফ্লো সাংঘাতিকভাবে কমার সম্ভাবনা রয়েছে। তার ফলে টাকার উপর চাপ অনেকটাই কমে যাবে এবং টাকার ওপর চাপ কমলে আমরা যে জিনিসগুলো আমদানি করে থাকি তার দামও ধীরে ধীরে কমতে থাকবে। অর্থাৎ সার্বিকভাবে ভারতবর্ষে আমদানির কারণে যে পণ্যগুলো আরো মহার্ঘ বা মূল্যবান হয়ে উঠতে পারত, তার সম্ভাবনা সাংঘাতিকভাবে কমে আসবে যদি ক্রুড অয়েল এবং ব্রেন্ট ক্রুডের দাম কমে যায়। এইবার প্রশ্ন হচ্ছে যে ব্রেন্ট ক্রুড বা ক্রুড অয়েলের দাম যে লাগাতার বা ধারাবাহিকভাবে দুর্বলতা দেখিয়ে চলেছে, তার পেছনে মূল কারণটি কি? তার পেছনে মূল কারণটি অবশ্যই এটা যে ইরান এবং ইরান এবং আমেরিকা এই দুটি পক্ষই যুদ্ধ করতে করতে ক্লান্ত। দুপক্ষেই বুঝে গেছে যে পরস্পরকে হারানো সম্ভব না। অন্তত আমেরিকা তো বুঝে গেছে যে তারা যতই মিসাইল দিয়ে আক্রমণ করুক না কেন ইরানকে, যতই তাদের ইনফ্রাস্ট্রাকচার ডিস্ট্রয় করুক না কেন, ইরান এতটাই বড় একটা দেশ যে সার্বিকভাবে ইরানকে সম্পূর্ণভাবে তাকে হারানো আমেরিকার পক্ষে ইম্পসিবল। অর্থাৎ ফুট অন দ্য গ্রাউন্ড মানে আমেরিকান সৈন্য তারা ইরানে যাবে, মাটিতে নামবে, একের পর এক শহর দখল করবে, এটা একটি অলীক কল্পনা। তার কারণ ইরানের অধিকাংশটাই কিন্তু একটা একটা রুক্ষ, একটা যেটাকে বলা যেতে পারে জিওগ্রাফি। অর্থাৎ সহজেই মানে একদম মাখনের মতন প্রত্যেকটা শহরে ঢুকে এক একটা শহরকে দখল করা, সেটা আমেরিকান সোলজার্সরা বিলক্ষণ জানেন যে সেটা সম্ভবপর নয়। এবং ইরানও জানে যে তাদের কাছে যে রিসোর্সেস রয়েছে, সেই রিসোর্সেসের মাধ্যমে আমেরিকাকে ঠেকিয়ে রাখা সম্ভব বটে, কিন্তু আমেরিকাকে হারানো সম্ভব নয়। এবং ইরান প্র্যাগম্যাটিক ওয়েতে ভাবছে, অর্থাৎ বিচক্ষণতার সঙ্গে ভাবছে। তারা বোঝার চেষ্টা করছে যে আমেরিকার সঙ্গে যদি চুক্তি হয়, সেক্ষেত্রে ইরান কিভাবে লাভবান হতে পারে। দেখুন, ইরান যার মাধ্যমে লাভবান হতে পারে
সেটা হচ্ছে তারা যদি নিউক্লিয়ার প্রোগ্রাম ত্যাগ করে, সেক্ষেত্রে আমেরিকা তাদের পুরো ছাড় দেবে এমন সম্ভাবনা আমেরিকার তরফ থেকে যে অন্তত হবে না, সেটা গোটা বিশ্ববাসী জানে। কিন্তু আমেরিকা তার বিনিময়ে যেটা করতে পারে যে লিমিটেড স্যাংশনস তারা ইরানের ওপর আরোপ করে রেখে দিতে পারে, অর্থাৎ ইরানকে বলতে পারে তোমরা বাপু কিছুটা তেল এবং গ্যাস সাপ্লাই করতে পারো। এবং তাছাড়া ইরানের ক্ষেত্রে তাদের ফুড ফর অয়েল যে প্রোগ্রামটা, সেইটাও কিন্তু পুনরায় তারা বহাল করতে পারে, অর্থাৎ আমেরিকা। এমন একটা পজিশনে ইরানের এই মুহূর্তে হারাবার কিছু নেই, আমেরিকার হারাবার প্রভূত কিছু রয়েছে। আমেরিকা এই প্রেশারও দিতে পারে এবং যার ফলে সিচুয়েশন নর্মালাইজ করতে পারে বলে আমেরিকান বিশেষজ্ঞদের ধারণা যে যদি ইরানের নতুন কর্তৃপক্ষ, অর্থাৎ পুরনো খুমেনি বা খামেনি কর্তৃপক্ষের কথা বলছি না, আইআরজিসির কন্ট্রোলে যে ইরান রয়েছে তার কথা বলছি না, বরং ইরানের যে লিবারেলস রয়েছে, অর্থাৎ পেজেশকিয়ার মতন মানুষজন রয়েছেন, তারা যদি আমেরিকান অয়েল কোম্পানিজকে অ্যালাউ করেন ইরানের মাটিতে, সেক্ষেত্রে সম্পর্ক আরো বেশি সহজতর হতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা। যাক, আপাতত যে পজিশন দাঁড়িয়েছে যে হয়তো কোনো না কোনো দিন অতি দ্রুতই যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে যে ইরান এবং আমেরিকার মধ্যে হয়তো একটা শান্তি চুক্তি সাধিত হবে। ইরান হয়তো বলবে যে আমরা নিউক্লিয়ার প্রোগ্রামস নিয়ে ফার্দার এগোবো না, এবং তার বিনিময়ে তারা আমেরিকার কাছ থেকে এই দাবি করতে পারে যে তাদের $12 বিলিয়ন যে অ্যাসেট ফ্রিজ করে রাখা হয়েছে সেটা খুলে দেওয়ার কথা তারা বলতে পারে। 2 নম্বর, অয়েল অ্যান্ড গ্যাস এক্সপোর্টের কথাও কিন্তু তারা আমেরিকার কাছে দাবি তারা জানাতে পারে। যাই হোক না কেন, এই তেলের দাম কমে যাওয়াটা একটা অতি শুভ ইঙ্গিত। ইরানের কথা বলছি না, আমেরিকার কথা বলছি না, আমরা কেবলমাত্র ভারতবর্ষের কথা বলবো। ভারতবর্ষ এর ফলে দারুণ উপকৃত হতে পারে। স্ট্রেট অফ হরমুজ খুলে যাওয়াই ভারতবর্ষের পক্ষে সবচেয়ে বেশি সুবিধার এবং কাম্য। সেক্ষেত্রে ভারতবর্ষের সঙ্গে ইউনাইটেড আরব এমিরেটসের এমন সুসম্পর্ক তৈরি হয়েছে, উপরন্তু কাতার এবং কুয়েত যেখান থেকে এলএনজি এলপিজি গ্যাস এতদিন এক্সপোর্ট হতো ভারতবর্ষে, তারাও উন্মুখ হয়ে রয়েছে যে এত মাস ধরে তারা অয়েল এবং তারা বিশেষ করে প্রাকৃতিক গ্যাস বিক্রি করতে পারছে না, এবং ভারতবর্ষের মতন বড় কাস্টমার তাদের মিস হচ্ছে, তাদের বিলিয়ন্স অফ ডলার্সের ক্ষতি হচ্ছে। সেই ক্ষতি সম্পূর্ণভাবে বন্ধ হতে পারে যদি স্ট্রেট অফ হরমুজ খুলে যায়। তো আজকের দিনে আদানি গ্রুপ স্টকসগুলো দেখুন, আদানি গ্রুপ স্টকসের মানে যে আদানি গ্রুপ এর কোম্পানিজগুলো রয়েছে তার অধিকাংশ কোম্পানি আজকের 52 সপ্তাহের উচ্চতা ছুঁয়ে ফেলেছে, অর্থাৎ বিগত 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে এসে পৌঁছেছে আদানি গ্রুপের বিভিন্ন কোম্পানি। তার মধ্যে রয়েছে যে কোম্পানিজগুলো রয়েছে সবকটাই বলে নি, মানে যে কোম্পানিজগুলো আজকে 52 সপ্তাহে উচ্চতা ছুঁয়েছে তার মধ্যে আদানি টোটাল গ্যাস কত বেড়েছে, 13.39% বৃদ্ধি পেয়েছে। এছাড়া অন্যান্য কোম্পানিজের মধ্যে রয়েছে কামিন্স ইন্ডিয়া 11% উপর বৃদ্ধি, সিয়ামেন্স এনার্জি প্রায় 9.5%, ফিনোলেক্স কেবলস প্রায় 8.5%, হিমাচল ফিউচারিস্টিক্স প্রায় 7.5%। এই স্টকটি বহু মাস ধরে লাগাতার র্যালি করে চলেছে। এছাড়া আপা ইন্ডাস্ট্রিজ 7%, এআইএ ইঞ্জিনিয়ারিং 7.5%, ক্রম্পটন গ্রিপস পাওয়ার 6.3%, এমভি ফটোভোল্টেক 5.5%, আদানি এনার্জি সলিউশনস 5%-এর ওপর, এছাড়া জি ভার্নোভার টি&ডি 5%-এর ওপর, মিন্ডা কর্পোরেশন 5.5%, মাদারসন সুমিও প্রায় 5.5%, হিতাচি এনার্জি 4.3%, হিন্দালকো 4%-এর ওপর, এছাড়া আদানি গ্রিন এনার্জি, আদানি পাওয়ার, আদানি পোর্টস, আদানি এন্টারপ্রাইজেস সমস্ত স্টকসগুলো আছে 52 সপ্তাহের উচ্চতা। এবং খেয়াল করে দেখুন বিভিন্ন স্টকসগুলো ক্যাপিটাল গুড স্টকস, কনজিউমার ডিউরেবল স্টকস, আদানি গ্রুপ স্টকস, তারা কি বিপুল উত্থান নিয়ে আজকে তাদের 52 সপ্তাহের উচ্চতা ছুঁয়েছে। তার মানে এর মধ্যে কিন্তু একটা মোমেন্টাম অলরেডি চলে এসেছে। হাই ভলিউমে যখন একটি স্টক সেটা চরম উত্থান দেখাতে শুরু করে, তার মানে বিনিয়োগকারীদের বা ট্রেডার্সদের ডেফিনেটলি একটা ইন্টারেস্ট হয়তো বা তৈরি হয়েছে এই ধরনের স্টকসে। এটা কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন বা সাজেশন না, সবসময় নিজের রিসার্চ করবেন বা সবসময় নিজের সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের সাহায্য নেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। এবার আজকের দিনে গোটা বিশ্বজুড়ে মার্কেট দেখুন,
দেখুন ইউরোপীয় যে মেন মূল মার্কেটগুলো ক্যাক ড্যাক ফুটসি সেগুলো প্রত্যেকটা পজিটিভে ট্রেড করছিল। আর এশীয় মার্কেটগুলোর কথা কি বা বলবো, নিকেই আজকে 8% উপর উত্থান, তাইওয়ান 1.65% উপর উত্থান, কসপি 2.2% উপর উত্থান এবং সেট কম্পোজিট 1.12% উপর উত্থান। কেন মনে হচ্ছে, কেন আপনারা ডেফিনেটলি দেখতে পাচ্ছেন যে বিগত কয়েক মাস ধরে বিশেষ করে 2026-এ এশীয় মার্কেটগুলোর উত্থান দুর্দান্তভাবে হয়ে চলেছে। বিশেষ করে দক্ষিণ কোরিয়ার মার্কেট মাত্র 2 থেকে 3 মাসের মধ্যে দ্বিগুণ হয়ে গেছে। কেন হচ্ছে? তাইওয়ানের মার্কেটে হেন উত্থান কেন চলছে? আচ্ছা খেয়াল করে দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে জাপান বলুন, কোরিয়া বলুন, তাইওয়ান বলুন, এই যে মার্কেটগুলোতে এই তুমুল উত্থান চলছে শেয়ার বাজারগুলোতে, তার পেছনে মূল কারণ কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপিং কোম্পানিজ এবং বিশ্বের তাবর তাবর কোম্পানি, বিশ্বের সবচেয়ে বড় বড় কোম্পানি, তারা লিটারালি পাগল হয়ে গেছে বললে কম বলা হয়। তারা গিয়ে লাফিয়ে পড়ে লক্ষাধিক কোটি টাকা, 1 কোটি 2 কোটি 100 কোটি 1000 কোটি না, লক্ষাধিক কোটি টাকার ওপর তারা বিনিয়োগ করা শুরু করেছে। এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপমেন্ট যে ডেভেলপিং কোম্পানিজগুলো রয়েছে, তার মানে কেবলমাত্র সেটা এআই নয়, এটা একটা কমপ্লিট ইকোসিস্টেম, একটা কমপ্লিট চেইন। এর মধ্যে উন্নত মানের গ্রাফিক প্রসেসিং ইউনিট লাগে, এতে ডেটা সেন্টার্স লাগে, এতে রিনিউয়েবল এনার্জি সোর্সেস লাগে, এতে অতি উন্নত মানের সেমিকন্ডাক্টরস লাগে। এর ফলে এআই রিলেটেড যে সেক্টরসগুলো রয়েছে সেইগুলোতে কিন্তু চরম উত্থান আমরা দেখতে পাচ্ছি এবং ঠিক সেই কারণে এশীয় মার্কেটগুলোতে আমরা এহেন উত্থান দেখে চলেছি। ভারতবর্ষ আপেক্ষিকভাবে সেটা ম্রিয়মান থাকলেও বরণ বলা যেতে পারে ইটস আ ভেরি গুড সাইন যে এতদিন ধরে ভারতীয় বাজার সাইড ওয়াইজ ট্রেড করছে এবং পুরাতন যে কারণগুলোর ফলে ভারতীয় শেয়ার বাজারে একটা রেঞ্জ বাউন্ড মুভমেন্ট ছিল, কমপ্লিট পতন বা কমপ্লিট কোলাপস তো হয়নি, আপনারা বুঝতে পেরেছেনই। এর মধ্যে অলরেডি 3 লক্ষ কোটি টাকার ওপর শেয়ার বিক্রি করে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা চলে গেছে, কিন্তু আমাদের যে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স থ্যাঙ্কস টু দেম যে এদের ফলে ভারতীয় শেয়ার বাজারে পুনরায় পতন কিন্তু আমরা দেখিনি, এরাই কিন্তু এই পতন ঠেকিয়ে রেখেছে। এবং মার্কেটে যখন ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা ফিরে আসবেন এবং মার্কেটে খুব পসিবল যে নতুন হয়তো বা সরকার পুনর্বিবেচনা করতে পারেন, বিশেষ করে মার্কেটের প্রতি বিদেশি বিনিয়োগকারীদের যাতে ইন্টারেস্ট ফিরে আসে সেই ব্যাপারটা দেখার জন্য আপাতত ডলার স্টেবিলাইজ হবে, এটা আমাদের কাম্য। এফআইআইস ফিরে আসবে, এটা আমাদের কাম্য। ডিআইআইস যেভাবে রেগুলার ইনভেস্টমেন্ট করে চলেছে সেটা ভারতবর্ষের বর্তমানে দারুণ শক্তির একটা জায়গা হয়ে চলেছে, এইটুকুনি বলা যেতে পারে। এছাড়া আজকের যে কয়েকটা স্টক খুব ইন্টারেস্টিং মুভমেন্ট দেখেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে কোল ইন্ডিয়া, এলআইসি, এছাড়া রেলের কয়েকটা স্টক। এই স্টকসগুলোতে সরকার ডিসাইড করেছে তারা স্টেক সেল করতে যাচ্ছে। এই খবরটা কালকেরই আলোচনা করেছিলাম। আজকের সকালে কিন্তু কোল ইন্ডিয়া স্টকে প্রায় 4% বেশি পতন এসে গেছিল। সারপ্রাইজিং যে সেই 4% পতন কেবল কাভার করেছে কোল ইন্ডিয়া তা নয়, বরঞ্চ দিনের শেষে 1% উত্থান নিয়ে বন্ধ হয়েছে। এলআইসির যে স্টকে মানে এলআইসির যে কোম্পানি যে তার যে স্টক সেখানেও স্টেক সেলের কথা বলেছিলেন ভারতীয় সরকার, সেক্ষেত্রেও এলআইসিতেও কিন্তু সকালের দিকে 2% বেশি পতন এসে গিয়েছিল। অর্থাৎ যে স্টক সরকারি কোম্পানিজগুলোতে ভারত সরকার স্টেক সেলের কথা বলেছিলেন সকালের দিকে প্রত্যেকটা শেয়ারেই কিন্তু আজকে ভালো পতন এসেছিল, কিন্তু কোল ইন্ডিয়া সেটা খুব দ্রুত স্মার্ট রিকভারি করে ফেলেছে। যারা আইটিসি শেয়ারের দিকে লক্ষ্য রেখেছিলেন সেখানে প্রায় 3% বেশি পতন এসেছিল। তার কারণটা কিন্তু কোনো অস্বাভাবিক কিছু নয়, তার কারণটা আইটিসি বিপুল পরিমাণ ডিভিডেন্ড দিয়েছে, সেই ডিভিডেন্ডটা আজকে যেহেতু এক্স ডিভিডেন্ড রেট ছিল সেটা অ্যাডজাস্টেড হয়েছে। এর ফলে কিন্তু আপনাদের স্টকের দাম নিচে নেমে যেতে দেখেছেন, সাদা চোখে দেখলে অন্তত তাই মনে হবে। যাক এখানেই শেষ করছি। এছাড়া কয়েকটা ইন্ডাইসেসের কথা বলে নিই, সেটা হচ্ছে নিফটি অটো আজকের ফার্দার র্যালি করেছে, সেটা আরেকটা ইন্ডিকেশন। 1.45% উত্থান। বিএসসি ক্যাপিটাল গুডস 3.21% উত্থান। বিএসসি কনজিউমার ডিউরেবলস 0.81% উত্থান এবং বিএসসি মেটালস 1.47% উত্থান। যাই হোক এখানে শেষ করলাম স্ট্যান্ডার্ড ডিসক্লোজার। যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটি
স্টকে আমার বা আমার পরিবারের ভেস্টেড ইন্টারেস্ট থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিক্রি করি, আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল। বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্ট অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারে বাই সেল রিকমেন্ডেশন, অ্যাডভাইস, এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। সবশেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যিই মনে হয় আমার ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি, প্লিজ নিজে নিজে গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। নমস্কার।